সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। সুপ্রিয় শিক্ষার্থী, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সংরক্ষণ, এই অধ্যায়টি শর্ট সিলেবাসে দীর্ঘদিন ছিল না বিধায় অনেক শিক্ষার্থী এই অধ্যায়টি ভীতিকর মনে করে বা শর্ট সিলেবাসের বাইরে থাকার কারণে অনেকে এই অধ্যায়টি প্রস্তুতি নেয় না। কিন্তু এই অধ্যায়টা সব থেকে সহজ। তোমার পড়া যতগুলো অধ্যায় আছে ফার্স্ট পেপারে, সব থেকে কম সময়ে কম নিয়মের মধ্যে এই অধ্যায়টি তুমি আয়ত্ত করতে পারবা ইনশাল্লাহ। তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমি আবারও বলছি, শুধু আজকের একটি ক্লাসে, জাস্ট শুধু একটি ক্লাসে তুমি এই অধ্যায়ের সম্পূর্ণ A to Z ধারণা পেয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে ক্লাসটি মনোযোগ সহকারে করবা এবং অবশ্যই খাতা কলম নিয়ে বসে, টেবিলে বসে নিজে নিজে করবা, ক্লাসটা দেখবা এবং সাথে সাথে আমি যা যা বলি সেগুলো নোট করবা এবং না দেখে 2-3 বার করবা। এবং আমি মাত্র টপ 5 সিকিউ অর্থাৎ এই অধ্যায় থেকে মাত্র 5টা সাজেশন দেবো তোমাকে। অর্থাৎ আমার ক্লাসের এখানে স্লাইডে 5টা অঙ্ক থাকবে। এই 5টা অঙ্ক যদি তুমি ঠিকমতো করতে পারো, ইনশাল্লাহ এই অধ্যায় থেকে আর অঙ্ক করতে হবে না, তুমি এর মধ্যে থেকে কমন পাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। তাহলে মাত্র কয়টা এমসিকিউ? 5টা এমসিকিউ। শুধু আজকের একটি ক্লাস করলেই ষষ্ঠ অধ্যায়ের A to Z তুমি শেষ করতে পারবা ইনশাল্লাহ। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করছি। দেখো, আমাদের প্রথমে আমরা শিখব হচ্ছে এই অধ্যায় থেকে আমাদের কি কি করণীয়, অর্থাৎ আমাদের ক খ গ, এই অধ্যায় থেকে ক তে কি আসে, খ তে কি আসে এবং গ তে কি আসে, এটা নিয়ে আলোচনা করব আমরা। আমাদের করণীয়ের মধ্যে করণীয়র মধ্যে এই অধ্যায় থেকে আমাদের করণীয়র মধ্যে যেটা আসে সেটা হচ্ছে সাধারণত ক, খ এবং গ। কতে সাধারণত ম্যাক্সিমাম টাইমে যেটা আসে সেটা হচ্ছে কুড়ির খরচ নির্ণয়। কি নির্ণয় করতে বলে? কুড়ির খরচ নির্ণয় করতে বলে। কুড়ির খরচ নির্ণয় করতে বলে অথবা নতুন কুড়ির সঞ্চিতি নির্ণয় করতে বলে। নতুন কুড়ির সঞ্চিতি নির্ণয়। সো কতে সাধারণত 95% অঙ্কের ক্ষেত্রে কুড়ির খরচ নির্ণয় এবং হচ্ছে নতুন কুড়ির সঞ্চিতি নির্ণয় করতে বলে। খতে সাধারণত অ্যাজ ইউজুয়াল জাবেদা থাকে, জাবেদাতে থাকে 4 মার্কস এবং গতে সাধারণত কখনো কখনো খতিয়ান থাকে, আবার কখনো কখনো আয় বিবরণীর পরিচালন ব্যয়তে কিভাবে আমরা দেখাই সেই আয় বিবরণীর প্রভাব থাকে, যে আয় বিবরণীর প্রদর্শন করো, আয় বিবরণীতে কিভাবে কুড়ির খরচ প্রদর্শন করতে হয়। অথবা আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পত্তিতে আমাদের কি যায়? প্রাপ্য হিসাব। সেই প্রাপ্য হিসাব কিভাবে দেখাতে হয়? আর্থিক অবস্থার বিবরণী প্রদর্শন। সো এই এতটুক আলোচনার মধ্যে থেকেই সাধারণত 99% ক্ষেত্রে এগুলোই বারবার পরীক্ষা আসে। সো ফিক্সড এখানে দেখো জাবেদাতে 4 মার্কস। এবং মজার ব্যাপার হলো ভাই, তোমার এই অঙ্কটা যখন তুমি করবা, প্রশ্ন না দেখে, প্রশ্ন বাদ দিয়ে তুমি জাবেদা করবা, অর্থাৎ জাবেদাগুলো ফিক্সড থাকে। সো আমি এটা দেখাই দেবো যে জাবেদাগুলো কোনগুলা কিভাবে করতে হবে। এবং খতিয়ানগুলোও কি থাকে? এই খতিয়ানটা হচ্ছে ক এবং ক্ষয়ের সমন্বয় করতে হয়। নর্মালি খতিয়ান তুমি যেভাবে করছো সেভাবেই করতে হবে। ওকে, সো এই অধ্যায়ের অঙ্কের মার্কস হচ্ছে 2 মার্কস। বলো, শুধু কতে হচ্ছে অঙ্কের জন্য 2 মার্কস। সো ষষ্ঠ অধ্যায় থেকে অঙ্কের জন্য মার্কস কত? 2। সেটা হচ্ছে কুড়ির খরচ নির্ণয়। সুতরাং কুড়ির খরচ নির্ণয়টাই হচ্ছে এখানে এই অধ্যায়টা হচ্ছে অঙ্ক। তাহলে এই কুড়ির খরচ 2 মার্কসের জন্য তুমি আবার একটু খেয়াল করে দেখো, যদি এই কুড়ির খরচ তুমি ভুল নির্ণয় করো তাহলে সেক্ষেত্রে জাবেদার যে টাকাটা বসাবা সেটাও হবে ভুল, আবার খতিয়ান যে করবা খতিয়ানের জেডটা হবে ভুল। তার মানে এখানে অঙ্ক হচ্ছে 2 মার্কসের, বাট এর ইম্প্যাক্ট হচ্ছে টোটাল 10 মার্কের মধ্যেই আছে। কেমন? তাহলে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে স্টেপ 1, কুড়ির খরচ কিভাবে নির্ণয় করে সেটা আমরা শুরুতেই শিখবো। ওকে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের স্টেপ 1, কুড়ির খরচ নির্ণয়। স্টেপ 1, তুমি আমার সাথে সাথে স্টেপ 1 এইভাবেই লিখবা। স্টেপ 1। আচ্ছা, স্টেপ 1 এ আমাদের প্রথম কাজ হচ্ছে কি নির্ণয় করা? কুড়ির খরচ নির্ণয়। কুড়ির খরচ নির্ণয়।
কুরিনের অপর নাম হচ্ছে অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা। তুমি চাইলে আমি যেগুলো বলবো সেগুলো নোট করে রাখবা। কুরিনের অপর নাম হচ্ছে অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা। অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা বা কুরিন কাকে বলে? দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় করতে আমরা পারবো না 100% নিশ্চিত, সেটা কি আর বলা থাকে, মানে আমরা সেটা কি বলে থাকি হচ্ছে কুরিন খরচ বা অনাদায়ী পাওনা। সো অনাদায়ী পাওনা বা কুরিনটা হচ্ছে প্রাপ্য হিসাব থেকে, অর্থাৎ তুমি ধারে পণ্য বিক্রি করলা মিস্টার, ধরো তুমি এই হচ্ছে তুমি ব্যবসা একজন মিস্টার এর কাছে কি করলা, 10,000 টাকা ধারে পণ্য বিক্রি করলা। এই যে 10,000 টাকা ধারে পণ্য বিক্রি করলা, তুমি তার কাছ থেকে আদায় করতে পারলো 9,000 টাকা। 1,000 টাকা কোনোভাবে আদায় করতে পারলা না। সো এই 1,000 টাকা হচ্ছে কুরিন বা অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা। তাহলে দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় করা যায় না সেটা হচ্ছে কি, অনাদায়ী পাওনা বা কুরিন। তাহলে আসো কুরিন খরচ কিভাবে আমরা নির্ণয় করব, বা অনাদায়ী পাওনা খরচ কিভাবে নির্ণয় করতে হয়। সো এটা সূত্র হচ্ছে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা আর কুরিন কিন্তু একই কথা। অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ইকুয়ালস টু কুরিন খরচ বা অনাদায়ী পাওনা খরচ। অনাদায়ী পাওনা খরচ। সো এই হচ্ছে আমাদের অনাদায়ী পাওনা, যেটা আমরা হচ্ছে আর্থিক বিবরণী তো ঠিক মানে সেম ভাবে আমরা শিখে থাকি। সো এই অধ্যায়টা পড়লে আর্থিক বিবরণীও ইজি হবে, এবং আর্থিক বিবরণী যদি আমরা পেরে থাকি এমনি পারবো। তো দেখো অনাদায়ী পাওনা প্রথমটার ক্ষেত্রে কিছু বলা নাই, মনে রাখবা অনাদায়ী পাওনা দুইটা, একটা হচ্ছে নতুন আর একটা হলো কি বলতো পুরাতন। তো একটা নতুন অনাদায়ী পাওনা আর একটা কি অনাদায়ী পাওনা, পুরাতন অনাদায়ী পাওনা। তো শুধু অনাদায়ী পাওনা মানে হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা তো নতুন লেখাই আছে, তো যে অনাদায়ী পাওনার আগে নতুন বা পুরাতন কিছু বলা নেই, সেটি আমরা ধরে নিলাম কি বলো পুরাতন। তাহলে পুরাতন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা, তাহলে অনাদায়ী পাওনা হলো কয়টা, দুইটা। তারপরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সহজ কথায় মোট 4টা আইটেম। এর মধ্যে সবগুলোই যোগ থাকবে, শুধু একটাই হচ্ছে বিয়োগ, সেটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ক্লিয়ার? সো এখন দেখো এই 4টার মধ্যে থেকে সাধারণত অঙ্কে এই 4টার মধ্যে থেকে ভালোভাবে মনোযোগ দিয়ে কথাটা শোনো। এই 4টার মধ্যে থেকে সাধারণত 1 2 3 এই 3টা সাধারণত অঙ্কে এর অ্যামাউন্ট গুলা উল্লেখ থাকে। তাহলে কি কি উল্লেখ থাকে, অনাদায়ী পাওনা মানে পুরাতনটা, নতুন অনাদায়ী পাওনা পুরাতন অনাদায়ী পাওনা দুইটাই থাকে। থাকে না হচ্ছে কোনটা, থাকে না হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সাধারণত উল্লেখ থাকে না। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সাধারণত কি হয় না বলতো, উল্লেখ থাকে না। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা, এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটাই হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমাদের কাজ হচ্ছে এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা হচ্ছে নির্ণয় করা। ওকে, আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা হচ্ছে আমাদের নির্ণয় করা হচ্ছে কাজ। সো আমরা প্রথম স্টেপ 1-এ কি শিখলাম, কুরিন খরচ কিভাবে নির্ণয় করে। কুরিন খরচ নির্ণয় করে দেখো এখানে 4টা মোট আইটেম, দুটা অনাদায়ী পাওনা, দুইটা অনাদায়ী পাওনা সঞ্চিতি, অর্থাৎ সহজভাবে বললে দুইটা কুরিন সঞ্চিতি। এখন এই 4টার মধ্যে সবগুলো 3টা আইটেম থাকবে যোগ, একটা হচ্ছে বিয়োগ, সেটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এবং প্রশ্নে সাধারণত 3টি আইটেম সবসময় সাধারণত এমনিতেই দেয়া থাকে। কি কি, অনাদায়ী পাওনা দুইটা, একটা নতুন অনাদায়ী পাওনা আর একটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা, এটা সাধারণত অঙ্কে দেয়া থাকে। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি দুটার মধ্যে একটা নতুন সঞ্চিতি আর একটা হলো পুরাতন সঞ্চিতি। পুরাতনটা সাধারণত 99% কেস দেয়া থাকে। সো দেয়া থাকে না একটা আইটেম, সেই আইটেমটার নাম হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমার কথা বুঝছো কিনা, যে
আমাদের প্রথম কাজ অঙ্কই হচ্ছে আমাদের 2 মার্কসের, সেই 2 মার্কসের অঙ্কের মধ্যে কুরিন খরচ আমাদের নির্ণয় করা শিখতে হয়। এই কুরিন খরচের মধ্যে নির্ণয় করার ক্ষেত্রে 4টা আইটেমের মধ্যে 3টা যোগ 1টা বিয়োগ, এই 4টা আইটেমের মধ্যে সবগুলাই সাধারণত অঙ্কে দেয়া থাকে, একটা দেয়া থাকে না। সেটা কোনটা দেয়া থাকে না? সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেয়া থাকে না। তাহলে আমাদের এখন সেকেন্ড স্টেপ হচ্ছে এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা শিখব। তাহলে আমাদের এখন স্টেপ হচ্ছে কত? স্টেপ 2। তো আমাদের স্টেপ 2 তে আমরা এখন শিখব কিভাবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করতে হয়। তাহলে স্টেপ 2 তে শিখব হচ্ছে নতুন অনাদায়ী বা কুরিন, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয়। তো আমাদের কাজ হচ্ছে এখন কি নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিটা নির্ণয় করব কিভাবে। তো এখন দেখো, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রাপ্য হিসাব থেকে মাইনাস নতুন অনাদায়ী পাওনা। প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায়ী পাওনা বাদ দেওয়ার পরে এটিকে আমরা বলি অবশিষ্ট অনাদায়ী পাওনা, অবশিষ্ট প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায়ী পাওনা বাদ দেওয়ার পরে যেটা থাকে অবশিষ্ট প্রাপ্য হিসাব। এই অবশিষ্ট প্রাপ্য হিসাবের সাথে এর সাথে আমরা কি করব? অনাদায়ী পাওনা সঞ্চিতি হার গুণ করব। অনাদায়ী পাওনা সঞ্চিতির হার হচ্ছে আমরা কি করব? গুণ করব। অনাদায়ী পাওনা সঞ্চিতির হার হচ্ছে আমরা পার্সেন্টেজটা কি করব? গুণ করব। তাহলে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের হবে। সো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করার জন্য প্রাপ্য হিসাব থেকে কি বাদ দিতে হবে? নতুন অনাদায়ী পাওনা বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা বের হবে সেটাকে আমরা বলবো কি? সেটা হচ্ছে অবশিষ্ট প্রাপ্য হিসাব। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে কুরিন সঞ্চিতি শতকরা হার গুণ করার পরে যেটি পাওয়া যাবে সেটাকে আমরা বলবো নতুন কুরিন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি। সবাই বুঝছি কিনা বলো যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিভাবে বের করে। তো এখন এখানে একটা প্রশ্ন আছে, অঙ্কের মধ্যে এই কোনটা নতুন অনাদায়ী পাওনা আর কোনটা পুরাতন অনাদায়ী পাওনা, কোনটা নতুন অনাদায়ী পাওনা আর হচ্ছে কোনটা পুরাতন অনাদায়ী পাওনা, এইটা কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না। এই নতুন অনাদায়ী পাওনা আর কোনটা পুরাতন অনাদায়ী পাওনা ভাষা কিন্তু অনেক সময় সরাসরি বলা থাকে না, যেটা নতুন অনাদায়ী পাওনা এটা পুরাতন অনাদায়ী পাওনা। সো এটা যদি ভাষাটা একটু ডিফারেন্ট থাকে তাহলে সেই ভাষাটা আমরা একটু শেখার চেষ্টা করব যে কি কি ভাষা থাকতে পারে। সো আমরা এখন স্টেপ 2 শিখলাম, 2 এর পরে এখন আমরা শিখবো স্টেপ 3। স্টেপ 3 তে আমরা এখন কি শিখব? স্টেপ 3 তে শিখব যে অনাদায়ী পাওনার বিকল্প নামগুলো কি কি, কুরিনের বিকল্প নামগুলো কি কি। সো স্টেপ 3 তে শিখব নতুন অনাদায়ী পাওনা এবং পুরাতন অনাদায়ী পাওনার নামের যে সমার্থক শব্দ সেগুলো শিখব। সো বাম পাশে আমি লিখলাম পুরাতন অনাদায়ী পাওনা, আচ্ছা নতুনই লিখি, পুরাতন অনাদায়ী পাওনা বা কুরিনটা ছোট আছে, কুরিনই লিখলাম, পুরাতন কুরিন। আর এই পাশে লিখলাম নতুন কুরিন। আমি আবারও বলছি কুরিন যে কথা অনাদায়ী পাওনা সেই একই কথা। ওকে, কুরিন যে কথা অনাদায়ী পাওনা একই কথা। আচ্ছা এবার আসো পুরাতন কুরিনের বিকল্প নামগুলো কি কি। পুরাতন কুরিনের বিকল্প নামগুলো কি কি? দেখো
এক নাম্বার অবলোপনকৃত। দেখো এটা বোঝার উপায় হচ্ছে পুরাতন মানে হচ্ছে পাস্ট টেন্স, কৃত মানে অলরেডি অবলোপন করা হয়ে গেছে। অবলোপনকৃত কুরিন যদি বলা থাকে, অবলোপনকৃত কুরিন, তাহলে অবলোপনকৃত, কৃত মানে পাস্ট টেন্স, তার মানে পুরাতন। আর অবলোপনযোগ্য, অবলোপন, তাহলে অবলোপনকৃত যেটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকা মানে হচ্ছে পুরাতন কুরিন, আর নতুন মানে হচ্ছে ফিউচার টেন্স, মানে করতেই হবে, তে হবে। সো এটা হচ্ছে অবলোপনযোগ্য। এটা কি? অবলোপনযোগ্য। অবলোপনযোগ্য, অবলোপনযোগ্য কুরিন, অবলোপনযোগ্য কুরিন। আচ্ছা, এরপরে দেখো নেক্সট লিখিত কুরিন। লিখিত মানে কি? অলরেডি লেখা শেষ, লিখিত কুরিন। আর নতুনটার ক্ষেত্রে বলা থাকবে অলিখিত, অলিখিত কুরিন। অলিখিত মানে কি? এখনো লেখা হয় নাই, ফিউচার টেন্স, করতে হবে। আচ্ছা, তাহলে এরপর আসো অবলোপনকৃত লিখলাম, অবলোপনযোগ্য। আরেকটা হচ্ছে সমন্বয়কৃত। সমন্বয়কৃত, এই যে কৃত আছে, সমন্বয়কৃত কুরিন। কৃত মানে কি? পাস্ট টেন্স, অলরেডি করা হয়ে গেছে। আর সমন্বয়যোগ্য, যোগ্য মানে কি? করতে হবে, সমন্বয়যোগ্য, সমন্বয়যোগ্য কুরিন। সমন্বয়যোগ্য মানে কি? যোগ্য, করতে হবে, তার মানে নতুন। এরপর হচ্ছে হিসাবভুক্ত হয়েছে আর হিসাবভুক্ত হয়নি। হিসাবভুক্ত হয়েছে আর হিসাবভুক্ত হয়নি। হিসাবভুক্ত হয়নি। সো হিসাবভুক্ত হয়নি মানে হচ্ছে সেটা হিসাবভুক্ত করতে হবে, নতুন। এই হচ্ছে নতুন এবং পুরাতন কুরিনের কিছু সমার্থক শব্দ বা বিকল্প নাম, এটি আমাদের ক্লিয়ার করতে হবে। এখন দেখো এই পুরাতন কুরিন এবং নতুন কুরিনের ক্ষেত্রে, পুরাতন কুরিন এবং নতুন কুরিনের ক্ষেত্রে আর একটা কথা, যদি বলা হয় মোট কুরিন, মোট কুরিন মানে কি? মোট যদি বলি, অঙ্কে যদি বলা থাকে মোট কুরিন, মোট কুরিন মানে কি? দেখো মোট কুরিন মানে হচ্ছে নতুন কুরিন এবং পুরাতন কুরিন দুটাকে যোগ করলে যেটা হয়, তাহলে মোট কুরিন ইকুয়ালস টু কুরিন পুরাতন এবং নতুন, পুরাতন কুরিন যোগ নতুন কুরিন। তাহলে পুরাতন কুরিন এবং নতুন কুরিন, দুইটা কুরিন, অর্থাৎ এই কুরিন আর এই কুরিন দুটাকে যদি যোগ করি তাহলে সেটাকে বলা হবে মোট কুরিন। ওকে, তাহলে অঙ্কে মাঝে মাঝে বলা থাকে মোট কুরিন 5,000 টাকা। মোট কুরিন যদি 5,000 টাকা হয়, পুরাতন কুরিন ধরো 3,000 টাকা, সো নতুন কুরিন কত হবে? মোট কুরিন হচ্ছে 5,000 টাকা, যার মধ্যে পুরাতন হচ্ছে 3,000 টাকা। তো 5,000 থেকে 3,000 বাদ দিলে নতুন কুরিন কত হবে? 2,000 টাকা। এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। তো দেখো আমরা কয়টা স্টেপ পড়লাম? 3টা স্টেপ। প্রথম স্টেপে আমরা প্রথমে শিখলাম হচ্ছে করণীয়, কি কি করতে হয়। এরপরে আমরা দেখলাম প্রথম স্টেপ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে এই অধ্যায়ের অঙ্কই হচ্ছে কুরিন খরচ নির্ণয়। কুরিন খরচ নির্ণয় পারি তো এই অধ্যায়ের অঙ্ক শেষ। সো কুরিন খরচ নির্ণয় করতে হলে অনাদায়ী পাওনা বা কুরিন হচ্ছে দুইটা, একটা নতুন একটা পুরাতন। কুরিন সঞ্চিতি হচ্ছে দুইটা, একটা নতুন কুরিন সঞ্চিতি, একটা হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি। আমরা জানি অনাদায়ী পাওনা যে কথা, কুরিন একই কথা। ওকে, আচ্ছা, তাহলে 4টার মধ্যে 3টা যোগ হয়, একটা বিয়োগ হয়, সেটা হচ্ছে পুরাতন কুরিন সঞ্চিতি বা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ মানে বিয়োগ করতে হয়, বাদ বাকি সবগুলো কি করতে হয়? যোগ করতে হয়। পরের স্টেপে আমরা দেখেছি যে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 4টার মধ্যে 3টা সবসময় দেয়া থাকে, একটা আইটেম দেয়া থাকে না, সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বা নতুন কুরিন সঞ্চিতি। এই নতুন কুরিন সঞ্চিতি নির্ণয় করতে হয় কিভাবে? প্রাপ্য হিসাব থেকে যদি নতুন অনাদায়ী পাওনা বাদ থাকে তাহলে সেটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে অনাদায়ী পাওনা সঞ্চিতির হার বা কুরিন সঞ্চিতির হার গুণ করতে হবে। ওকে, এখন এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, নোট করে বলে দিই, সেটি হলো কখনো কখনো কোনো অঙ্কে কুরিন সঞ্চিতি, দেখো 99% ক্ষেত্রে বলেছিলাম, 99% ক্ষেত্রে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করতে হয়।
আর 1% ক্ষেত্রে 1% ক্ষেত্রে এই নোট ফলো করবা। অর্থাৎ অঙ্কের মধ্যে নতুন কুরিন সঞ্চিতি বা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা থাকার সম্ভাবনা 99%। 1% হলো, এই 1%টা হচ্ছে কখনো কখনো অঙ্কে দেয়া থাকে, দেয়াই থাকবে। 1% ক্ষেত্রে অনাদায়ী পাওনা সঞ্চিতি দেয়া থাকবে, কিন্তু সে ভাষাটা বুঝতে হবে। ভাষাটা হচ্ছে যদি অঙ্কে বলা থাকে টাকা পর্যন্ত অনাদায়ী পাওনা সঞ্চিতি টাকা পর্যন্ত বৃদ্ধি করো, টাকা পর্যন্ত, যদি এই টাকা পর্যন্ত বৃদ্ধি অথবা হ্রাস বলা থাকে, টাকা পর্যন্ত বৃদ্ধি অথবা হ্রাস বলা আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করো, তার মানে 5,000 টাকাই হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। টাকা পর্যন্ত বৃদ্ধি হ্রাস যদি এই ভাষাটা বলা থাকে, তাহলে যা থাকবে ওইটাই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। 5,000 টাকা অনাদায়ী, 5,000 টাকা পর্যন্ত অনাদায়ী পাওনা সঞ্চিতি বৃদ্ধি করো, 5,000 টাকা পর্যন্ত অনাদায়ী পাওনা হ্রাস করো। তো টাকা পর্যন্ত যদি বলা থাকে, টাকা পর্যন্ত এই শব্দটুকু ইম্পর্টেন্ট, টাকা পর্যন্ত বলা থাকলে যে টাকাটা বলা থাকবে ওইটাই হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ক্লিয়ার? আচ্ছা, এরপরের নোট, সেকেন্ড নোটটা হচ্ছে এরকম, যদি বলা থাকে টাকায়, টাকায় অন্তস্থয় থাকে, টাকায় অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,000 টাকায়, 5,000 টাকায় বৃদ্ধি করো, 5,000 টাকায় হ্রাস করো। অন্তস্থয় যদি বলা থাকে, অন্তস্থয়, এই অন্তস্থয় থাকা মানে এটাই হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে দুটি কথা মনে রাখবা, টাকা পর্যন্ত বৃদ্ধি বা হ্রাস, টাকা পর্যন্ত বৃদ্ধি বলা মানে সহজ কথা টাকা পর্যন্ত আর টাকায়, টাকা পর্যন্ত আর টাকায়, এই ভাষাটা যদি বলা থাকে, যে অ্যামাউন্টটা বলা থাকবে ওইটাই হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ক্লিয়ার? তাহলে এই দুইটা কথা আমরা মনে রাখবো। সো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 99% অঙ্কে দেয়া থাকে না, বের করতে এইভাবে। 1% ক্ষেত্রে দেওয়া থাকে, সেই ভাষাটা হচ্ছে এই ভাষা থাকলে যা থাকবে, যে অ্যামাউন্ট থাকবে, কোনো যোগ বিয়োগ করা লাগবে না, এটাই হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নেক্সট স্টেপ 3 তে আমরা কি শিখলাম? নতুন এবং পুরাতন কুরিনের কিছু সমার্থক শব্দ বা বিকল্প শব্দ। সো আমাদের স্টেপ 3 শেষ, এখন হচ্ছে স্টেপ 4 হচ্ছে জাবেদা। তার আগে আমরা যেটুকু শিখলাম কুরিন খরচ কিভাবে নির্ণয় করতে হয়, অঙ্ক থেকে আমি মোট 5টা সিলেক্টিভ অঙ্ক এখানে রেখেছি, 5টা অঙ্ক বারবার করলেই এনাফ। তো আমরা একটা অঙ্ক এখন করার চেষ্টা করব, আসো আমরা করি। প্রাপ্য হিসাব সংরক্ষণ, আমাদের সাজেশনমূলক ক্লাসে, সাজেশনমূলক যে আমি 5টা শিখি তার মধ্যে একটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019। এই অঙ্কটা আমরা করার চেষ্টা করব। দেখো এখানে দেয়া আছে উদ্দীপক সুজন ট্রেডার্স, আর অঙ্কটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এর। এখন এখানে বলছে 31শে ডিসেম্বর 2018 তারিখে হিসাবগুলো নিম্নোক্ত ভাবে। সো কি কি বলা আছে? প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কত টাকা? প্রাপ্য হিসাব হচ্ছে 20,000 টাকা। আচ্ছা, এরপরে দেখো অনাদায়ী পাওনা 8,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা? 2,000 টাকা। অন্যান্য তথ্য, প্রাপ্য হিসাবের 4,000 টাকা অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করতে হবে। কি লেখা আছে? হিসাবভুক্ত করতে হবে, তে হবে। ফিউচার টেন্স থাকলে মানে কি নতুন অনাদায়ী পাওনা, হিসাবভুক্ত করতে হবে। হিসাবভুক্ত হয়নি বললে নতুন, মানে হিসাবভুক্ত হয়নি মানে করতে হবে, হিসাবভুক্ত করতে হবে মানে কি নতুন অনাদায়ী পাওনা। অবশিষ্ট, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি, অবশিষ্ট প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে। সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। সবাই ভাষাগুলা বুঝছে কিনা বলো আমাকে। সবাই ভাষাগুলা বুঝছে কিনা আমাকে একটু বলো। ওকে, তাহলে আমরা আসো এখন যদি বুঝে থাকি তাহলে আমরা অঙ্ক করা শুরু করি। আচ্ছা, এই জায়গাটা একটু বোঝা যাচ্ছে না হয়তো, কান কাছ থেকে বুঝতে পারছি না। এখানে প্রাপ্য হিসাবটা হচ্ছে, আমি একটু অন্য কালারে লেখার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে 12,000 টাকা, এটা হলো কত? প্রাপ্য, সরি 1,20,000 টাকা। এখানে যতটুকু মনে হচ্ছে 1,20,000 টাকা হচ্ছে প্রাপ্য হিসাব, অনাদায়ী পাওনা 8,000, আর এটা হচ্ছে 12,000 টাকা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে,
এবার আসি আমাদের অঙ্কে কি করতে বলছে। 2018 সালে 31 ডিসেম্বর তারিখে অনাদায়যোগ্য খরচের পরিমাণ নির্ণয় করো। অনাদায়যোগ্য মানে কি বলো, দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় করতে পারি না সেটার নাম হচ্ছে কি অনাদায়ী পাওনা, সেটার নাম কি অনাদায়ী পাওনা। সো এখানে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করতে বলছে। ওই যে আমি বলেছিলাম যে অঙ্কে বারবার ঘুরে ফিরে এটাই করতে বলবো, আর এই অধ্যায়ের অঙ্কই হচ্ছে অনাদায়ী পাওনা খরচ বা কুরিন খরচ নির্ণয় করা। দ্বিতীয়ত হচ্ছে জাবেদা করতে বলেছে, আর তৃতীয়ত হচ্ছে আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব কিভাবে দেখাবো। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কুরিন খরচ নির্ণয় করা। ওকে, আচ্ছা, কুরিন খরচ নির্ণয় করতে আমাদের এই অধ্যায়ের 4টা উপাদান, 2টা কুরিন সঞ্চিতি, একটা নতুন কুরিন একটা পুরাতন কুরিন, একটা নতুন কুরিন সঞ্চিতি একটা পুরাতন কুরিন সঞ্চিতি। ওকে, তো আসো আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। কুরিন খরচ নির্ণয় করতে হলে, কুরিন খরচ যদি আমাদের নির্ণয় করতে হয়, আমাদের সূত্রটা কি, আমরা সূত্রটা দেখেছিলাম যে আমাদের সূত্রটা হলো, কুরিন খরচ নির্ণয়ের সূত্র হচ্ছে এই, আমাদের এখানে ছিল অনাদায়ী পাওনা এত, এই যে এই ফরম্যাট ছিল। তো আমরা চাইলে এই ফরম্যাটে জাস্ট খালি অ্যামাউন্টগুলো লেখার চেষ্টা করবো। দেখো এখানে কি কি ছিল। প্রথমে হলো অনাদায়ী পাওনা কত টাকা, 8,000 টাকা। এখানে বলছি কি 4,000 টাকা অনাদায়ী হিসাবভুক্ত করতে হবে। হিসাবভুক্ত করতে হবে মানে কি, এটা হলো হিসাবভুক্ত করতে হবে মানে হলো এটা হলো নতুন হিসাবভুক্ত করতে হবে, মানে নতুন অনাদায়ী পাওনা হচ্ছে এটা, নতুন অনাদায়ী পাওনা হলো এটা। ওকে, তাহলে এই অনাদায়ী পাওনাটা কি হবে, কিছু বলার নাই, তার মানে এটা হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা। ঠিক আছে, এটা হলো পুরাতন অনাদায়ী পাওনা। তো অনাদায়ী পাওনা আছে কয়টা, 2টা অনাদায়ী পাওনা আছে। এবার অঙ্কে যে সঞ্চিতি থাকে, অনাদায়ী পাওনা সঞ্চিতি, যে সঞ্চিতিটা অঙ্কে দেয়া থাকবে এটা 99% ক্ষেত্রে কি বলছিলাম, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আর নতুন কোথায় আছে, যে নিচে যে 5% হারে বের করতে হবে, এটা হলো এটা হলো বের করতে হবে যেটা, সেটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি বা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ক্লিয়ার? তাহলে এখানে 2টা অনাদায়ী পাওনা আছে এবং 2টা সঞ্চিতি আছে, এই 4টা জিনিস নিয়ে আমাদের কাজ। আর প্রাপ্য হিসাব আছে কত, 1,20,000। তারপর আমরা হলো কুরিন খরচ ক নাম্বারটা করার চেষ্টা করি। ক নাম্বারে কুরিন খরচ নির্ণয় করতে বলেছে। কুরিন খরচ নির্ণয় করব। দেখো এটা যদি আমরা শিখে থাকি, এই সেম ফরম্যাটটা আমরা আয় বিবরণীতে, আর্থিক অবস্থার বিবরণীতেও কিন্তু আমরা এইভাবে করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ক আমরা কুরিন খরচ নির্ণয় করব। এটা লিখলাম হচ্ছে বিবরণ, এটা হলো টাকা, এটা হলো টাকা। তো আমাদের কাজ কি, ক নাম্বারে বলছে অনাদায়ী যোগ্য, যেটা আদায় যোগ্য নয়, অনাদায়ী যোগ্য কুরিন বা নতুন কুরিন খরচ নির্ণয় বা অনাদায়ী পাওনা নির্ণয়। তো আমাদের আমরা লিখতে পারি অনাদায়ী পাওনা নির্ণয় বা কুরিন খরচ নির্ণয়, কুরিন খরচ নির্ণয়। ওকে, কুরিন খরচ নির্ণয় করবো। তাহলে কুরিন খরচ নির্ণয় আমাদের ফরম্যাটটা কি, প্রথমে হচ্ছে পুরাতন অনাদায়ী পাওনা বা কুরিন যোগ, এই পুরাতনটা সাধারণত লিখতে হয় না, অনাদায়ী পাওনার ক্ষেত্রে শুধু অনাদায়ী পাওনা, যেটা যদি লিখো কোনো সমস্যা নাই, অনাদায়ী পাওনা, শুধু অনাদায়ী পাওনা, সেটা হচ্ছে পুরাতন, যোগ হলো নতুন অনাদায়ী পাওনা, যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। সবগুলোই যোগ হয়, শুধু বিয়োগটা কি হয়, পুরাতনটা, মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই যে সবগুলো যোগ করে শুধু পুরাতনটা বিয়োগ করে দিলে এটাই হচ্ছে কুরিন খরচ বা অনাদায়ী পাওনা খরচ, অনাদায়ী
পাওনা খরচ। ওকে, সো আমরা জাস্ট খালি ভ্যালুগুলো ইনপুট করব। তা আসলে দেখি কি কি আছে। প্রথমে অনাদায়ী পাওনা পুরাতনটা কত আছে দেখো, শুধু অনাদায়ী পাওনা পুরাতনটা আছে 8,000 টাকা। তাহলে 8,000 টাকা আমি লিখলাম এখানে, 8,000 টাকা পুরাতন অনাদায়ী পাওনা। ওকে, এখন কি লিখবো, নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা দেখো এই সমন্বয় বলা ছিল কি, প্রাপ্য হিসাবের আরো 4,000 টাকা অনাদায়ী পাওনা হিসাবে হিসাবভুক্ত করতে হবে। মানে কি, ফিউচার টেন্স, এখনো করা হয় নাই মানে নতুন। তাহলে নতুন কত টাকা, তাহলে নতুন অনাদায়ী পাওনা হচ্ছে 4,000 টাকা। তাহলে নতুন অনাদায়ী পাওনা হলো 4,000 টাকা। এবার আমি বলছিলাম 4টার মধ্যে সাধারণত 3টা আইটেম সবসময় দেয়াই থাকবে, একটা থাকবে না, সেটা হচ্ছে কি 3 নাম্বারটা থাকবে না। সো 4 নাম্বার কি, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। অঙ্কে যে সঞ্চিতি থাকে সেটা 99% ক্ষেত্রে, অঙ্কে যে সঞ্চিতি দেয়া থাকে সেটা 99% ক্ষেত্রে পুরাতন সঞ্চিতি। তো পুরাতন সঞ্চিতি কত, 12,000 টাকা। তো পুরাতন সঞ্চিতি কত, আমরা এখানে লিখলাম 12,000 টাকা। সো একটা উপাদান নাই, একটা উপাদান মিসিং থাকবে, সেটা আমাদের বের করতে হবে। কি বের করতে হবে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করতে হবে। তো এখন আসো আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করি। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা স্টেপ 2 তে কি শিখেছিলাম দেখো, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করার জন্য প্রাপ্য হিসাব থেকে নতুনটা বাদ দিতে হবে, নতুন অনাদায়ী পাওনা বাদ দিতে হবে, পুরাতনটা না কিন্তু। দেন অবশিষ্ট প্রাপ্য হিসাব, তারপরে সঞ্চিতির হার গুণ করলেই উত্তর বের হবে। তা আসলে আমরা সেই প্র্যাকটিসটা করি। তো প্রথমে দেখো প্রাপ্য হিসাব কত ছিল, 1,20,000 টাকা। সো 1,20,000 টাকা হচ্ছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কত টাকা, 1,20,000 টাকা। এখান থেকে কি বাদ দিবা, নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা, সো নতুন অনাদায়ী পাওনা কত আছে দেখো, নতুন অনাদায়ী পাওনা আছে 4,000 টাকা। তো এখান থেকে আমরা 4,000 টাকা বিয়োগ করব। তো বিয়োগ করলে কত হবে, 1,16,000 টাকা। এটাকে আমরা বলি অবশিষ্ট প্রাপ্য হিসাব। এই অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে কুঋণ সঞ্চিতির হার গুণ করতে হবে। কুঋণ সঞ্চিতির হার কত আছে, 5%। সো 5% এটার সাথে যদি গুণ করি তাহলে আমাদের উত্তর বের হবে। তাহলে 1,16,000 ইন্টু কয় পার্সেন্ট, 5%। দেখো 5% গুলো কত হবে, এক ঘর আগে যদি ডান দিক থেকে এক ঘর আগে দশমিক দিই, অর্থাৎ এই শূন্যটা কেটে দিই, এক ঘর আগে যদি দশমিক বসাই তাহলে সেটা হবে হচ্ছে 10%। তো 10%-এ যা হবে তার অর্ধেক করে দেবো, এটাকে অর্ধেক করে দিলে তাহলে কত হয়, 11,600। অর্ধেক করে দিলে কত হবে, 5,500, আর 600 অর্ধেক হচ্ছে 300, তাহলে 5,800 টাকা। তাহলে 5,800, আমরা চাইলে ক্যালকুলেটর সাহায্য করতে অথবা না ক্যালকুলেটর ছাড়াও কত হয়, 5,800। 1,16,000, আচ্ছা 5,800 টাকা। তো এই 5,800 টাকা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কিভাবে নির্ণয় করলাম, প্রাপ্য হিসাব মাইনাস নতুন অনাদায়ী পাওনা, অবশিষ্ট প্রাপ্য হিসাব, তারপরে সঞ্চিতির হার, যত টাকা সঞ্চিতি, যতটুকু সঞ্চিতি রাখতে হবে সেটা গুণ করলাম, তাহলে কত হবে, 5,800 টাকা। সো এখানে হচ্ছে 5,800। সো এই একটা উপাদানই শুধু কি করতে হলো, শুধু একটা উপাদানই হচ্ছে আমাদের নির্ণয় করতে হয়েছে। তো সবগুলো যোগ বিয়োগ করলে দেখো এখন কত হয়, 8 আর 4 12, 12 আর হচ্ছে 5, 17,800, 17,800 মাইনাস 12, তাহলে ঘুরে ফিরে 12 কাটা, তাহলে 5,800। সো 5,800 টাকা হলো আমাদের কুঋণ খরচ বা অনাদায়ী পাওনা খরচ। তো এইটুকু হচ্ছে অঙ্ক, বাদ বাকি জাবেদার ক্ষতি, জাবেদা আর হচ্ছে প্রভাবটা দেখাইলে হবে। দ্যাটস ওয়াই এখানে অঙ্ক কিন্তু মাত্র 2 মার্কসের। তো একটা অঙ্ক যদি তুমি পারো, এখন যত অঙ্ক আছে সবই পারবা। দেখো আমি কুঋণ খরচ আরো একটা করা তোমাকে আমি করে দিচ্ছি, তারপর আমরা জাবেদায় যাব। দেখো আমরা আর একটা অঙ্ক করার চেষ্টা করব। ওকে, আগে অঙ্কটা আমরা পড়ি, সিলেট বোর্ড 2019-এ আসছে। দেখো এখানে বলা আছে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব কত টাকা আছে, প্রাপ্য হিসাব আছে প্রাপ্য হিসাব হচ্ছে তোমার 90,000 টাকা।
প্রাপ্য হিসাব কত টাকা? প্রাপ্য হিসাব হচ্ছে এখানে 90,000, এখানে 90,000 টাকা আছে। আচ্ছা, অনাদায়ী পাওনা হচ্ছে 2500 টাকা, দেয়াই আছে অনাদায়ী পাওনা। এরপর অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে কত টাকা? 20,000 টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি হলো 20,000 টাকা। বলো, অনাদায়ী পাওনা আর অনাদায়ী পাওনা সঞ্চিতি, অঙ্কে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে 99% ক্ষেত্রে আমি কি বলেছি, সেটা হচ্ছে পুরাতন। তার মানে এই সঞ্চিতিটা হলো কি সঞ্চিতি? পুরাতন সঞ্চিতি। ওকে, আচ্ছা। এবং এই অনাদায়ী পাওনা যার সাথে নতুন পুরাতন কিছু বলা নাই, এটা সাধারণত কি হবে বলো? এটা হচ্ছে পুরাতন। তাহলে একটা পুরাতন অনাদায়ী পাওনা দেয়া আছে, একটা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেয়া আছে, আর প্রাপ্য হিসাব দেয়া আছে। এখন আসো, অঙ্কে বলছে 1,000 টাকা প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী পাওনা বাবদ অবলম্বন করতে হবে। কি বলা আছে? অবলম্বন করতে হবে। বলো, অবলম্বনতে হবে। এরকম ভাষা আমরা শিখেছিলাম। নতুন পুরাতন অনাদায়ী পাওনা, দেখো অবলম্বন করতে হবে। এই যে অবলম্বন যোগ্য মানে কি? অবলম্বন করতে হবে, অবলম্বন করতে হবে। অবলম্বন যোগ্য মানে যেটা এখন অবলম্বন করা হয় নাই, করতে হবে। ফিউচার টেন্স, ফিউচার টেন্স থাকা মানে কি? নতুন। তাহলে এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। ওকে, তাহলে এটা হচ্ছে অবলম্বন করতে হবে মানে এটা হলো নতুন, এটা হলো নতুন। এই অঙ্কের মূল হচ্ছে এই ভাষাগুলো বোঝা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে, অবশিষ্ট প্রাপ্য হিসেবের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। আমি বলেছিলাম কি, যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সবসময় কি করতে হয়? নির্ণয় করতে হয়। তাহলে অবশিষ্ট উদ্বৃত্তের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে, এটা হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে এটা পুরাতন সঞ্চিতি, এটা নতুন সঞ্চিতি, এটা পুরাতন অনাদায়ী পাওনা, এটা নতুন অনাদায়ী পাওনা। মোট 5টা উপাদানের খেলা সব সময় থাকে। সেটা হচ্ছে কি বলতো? দুইটা অনাদায়ী পাওনা, 2টা সঞ্চিতি, আর একটা প্রাপ্য হিসাব। এইগুলো নিয়েই এই অধ্যায়টা। তো নতুন ক নম্বরে কি বলছে দেখো তো? ক নম্বরে বলছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করো। ক নম্বরে কি বলছে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করো। সো আমরা জানি কি, যদি আমরা কুরিন খরচ বা অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করি, তাহলে নতুন কুরিন সঞ্চিতি এমনি আসে। সো অঙ্কে ছোট জিনিস করতে বলছে, কিন্তু আমরা শেখার জন্য কুরিন খরচটাই নির্ণয় করব। তা আসলে আমরা অঙ্কটা করি। আচ্ছা, কুরিন খরচ নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে? কুরিন খরচ বা অনাদায়ী পাওনা খরচ নির্ণয়, অনাদায়ী পাওনা খরচ নির্ণয়। অনাদায়ী পাওনা খরচ নির্ণয়ের জন্য ওকে, বিবরণ টাকা। আচ্ছা, প্রথমে আমাদের কি লিখব? অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা মানে কোনো কিছু এর সাথে নাই লেখা, তার মানে এটা হলো পুরাতন অনাদায়ী পাওনা। এরপরে হলো যোগ নতুন অনাদায়ী পাওনা, যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সমান সমান কুরিন খরচ বা অনাদায়ী পাওনা খরচ। ওকে, তো এই 4টা জাস্ট আমরা বসাই। প্রথমে হচ্ছে অনাদায়ী পাওনা হলো 2500, অনাদায়ী পাওনা 2500। আচ্ছা, পুরাতন অনাদায়ী পাওনা 2500। এরপরে নতুন অনাদায়ী পাওনা, এই যে নিচে সমন্বয় বলা আছে কত টাকা? 1000 টাকা। তাহলে নতুনটা হচ্ছে 1000 টাকা সমন্বয় বলা ছিল। এরপরে দেখো, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলা ছিল 20,000 টাকা, 20,000 টাকা। তাহলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত ছিল? 20,000 টাকা। ওকে, তাহলে
তাহলে আমাদের দেখো এখানে এখন আমাদের নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি নির্ণয় করতে, যেটা আমাদের কতে বলছে। সো নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির নিয়ম আমরা কি শিখেছিলাম বলো? নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি আমাদের স্টেপ 2 তে দেখো, নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি কি করতে হবে? প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায়ী পাওনা বাদ দেব, দেন যে অবশিষ্ট প্রাপ্য হিসাব থাকবে তারপরে অনাদায়ী পাওনার সঞ্চিতি কি করতে হবে? গুণ করতে হবে। তো আমরা সেই কাজটাই করব এখন। তো দেখো, তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি লিখব? প্রাপ্য হিসাব মাইনাস প্রাপ্য হিসাব থেকে নতুন অনাদায়ী পাওনা বিয়োগ করব। বিয়োগ করার পরে কি বের হবে? অবশিষ্ট প্রাপ্য হিসাব। সেই অবশিষ্ট প্রাপ্য হিসাব করবে পার্সেন্টেজ গুণ করব। কত পার্সেন্ট গুণ করব? 5%। সো এখানে হচ্ছে 5%। তাহলে দেখো প্রাপ্য হিসাব কত ছিল? প্রাপ্য হিসাব হচ্ছে 90,000। তো প্রাপ্য হিসাব হলো 90,000 টাকা। অঙ্কে বলা ছিল প্রাপ্য হিসাব 90,000। নতুন অনাদায়ী পাওনা ছিল কত টাকা? 2,500 টাকা। সরি, নতুন অনাদায়ী ছিল 1,000 টাকা। নতুন অনাদায়ী পাওনা ছিল কত? 1,000 টাকা। আচ্ছা, এই অঙ্কটার মধ্যে আমাদের এখানে টাইপিং মিস্টেক আছে। সেটা হচ্ছে যে এখানে অনাদায়ী, পুরাতন অনাদায়ী পাওনা এটা হচ্ছে 1500, 1,500, এটা 20, এটা দেনাদার, এটা হচ্ছে দেনাদার আছে হলো 20,000, দেনাদার হচ্ছে 20,000 টাকা। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি পুরাতন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1,750। এটা টাইপিং মিস্টেক আছে, পুরাটাই এলোমেলো হয়েছে। আচ্ছা, যদিও যেটাই দেওয়া থাকে আমরা ভুলটা থাকলে ভুলটা দিয়েও করতাম, কিন্তু তুমি বোর্ড প্রশ্ন মিলাইলে কিন্তু তখন মিলবে না। তাহলে প্রাপ্য হিসাব কত আছে? 20,000। এখানে 90,000 হয়েছিল, অথবা আমি অথবা ভুল দেখছি কিনা জানি না। অনাদায়ী পাওনা হচ্ছে 1500 টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিত হচ্ছে 1,750 টাকা। ওকে, তাহলে এখানে যদি আমরা এটা কারেকশন করি, এখানে হচ্ছে 1,750 টাকা। আর অনাদায়ী পাওনা পুরাতনটা ছিল 1,500। ওকে, তাহলে আমরা দেখো প্রাপ্য হিসাব যদি থাকে 20,000 থেকে আমরা নতুন হচ্ছে 1,000 বাদ দিব। 1,000 বাদ দিলে তাহলে কত হবে? অবশিষ্ট প্রাপ্য হিসাব হবে 19,000। অবশিষ্ট প্রাপ্য হিসাব 19,000। 19,000 উপরে 5% সঞ্চিতি রাখতে হবে। তো 19,000-এ 5% কত? 19,000-এ 10% করলে হয় 1,900। আর 1,900 অর্ধেক হচ্ছে 1,000 অর্ধেক হচ্ছে 500, 900 তে 450। তাহলে 950 টাকা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে 950 টাকা হলো 950 টাকা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন কুরিন খরচ বের করলে কত হয়? কুরিন খরচ বের করলে 2,500 যোগ 950 মাইনাস 50, তাহলে 1,700 টাকা। 1,700 টাকা হচ্ছে কুরিন খরচ। কিন্তু আমাদের অঙ্কে শুধু কি নির্ণয় করতে বলছে বলতো? আমাদের অঙ্কে শুধু নির্ণয় করতে বলছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত। তাহলে উত্তর হচ্ছে 950 টাকা। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে এটাই আমাদের উত্তর ছিল 950 টাকা। ওকে, তাহলে আমাদের অঙ্ক, এই অধ্যায়ের অঙ্ক হচ্ছে কুরিন খরচ নির্ণয় করা। তোমাকে আমি সবগুলা প্রশ্নেরই কুরিন খরচ নির্ণয় করে দেখাবো। কত ইজি, একই প্যাটার্ন, জাস্ট এই অঙ্কটা একটু ডিফারেন্ট। এই অঙ্কটা হচ্ছে 2টা বছর দেয়া আছে। ওকে, এই 2টা বছর আমরা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে 2টা বছর মানে কি? অঙ্কটা আগে আমরা একটু দেখি কি বলা আছে। দেখো, এটা হচ্ছে 2016 সাল আর এটা হচ্ছে 2017 সাল। 16 সাল আর হচ্ছে কত সাল? 17 সাল। 16 সাল এবং 17 সাল ওকে, দেখো অঙ্কটার মধ্যে কিছু কারেকশন ছিল, কিছু ভুল ছিল, টাইপিং মিস্টেক। তো আমি তোমাকে দেখাই। সম্মিলিত বোর্ড 2018, অঙ্কটা একটু ডিফারেন্ট প্যাটার্নের, আগের দুটো থেকে আলাদা। নিয়ম একই থাকবে। সম্মিলিত বোর্ড 2018, ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুরে। 2016 সালের একটা কলাম আছে এবং 17 সালের একটা কলাম আছে।
অঙ্কে প্রাপ্য হিসাবের কথা বলা আছে, কত টাকা প্রাপ্য হিসাব আছে। আচ্ছা, প্রাপ্য হিসাবটা একটু লিখি। প্রাপ্য হিসাব হচ্ছে 2,26,500 টাকা। প্রাপ্য হিসাব হচ্ছে 2,26,500, আর এটা হচ্ছে 1,55,400। লেখা বোঝা যাচ্ছে 1,55,400। আচ্ছা, আমি একটু লিখে দিই, 1,55,400 টাকা। ওকে, তাহলে প্রাপ্য হিসাব আছে কত? 16 সালে আছে 2,26,500 এবং 17 সালে আছে 1,55,400 টাকা। অনাদায়ী পাওনা লেখা ছিল লিখিত অনাদায়ী পাওনা। অঙ্কের মধ্যে সুন্দর করে লেখা ছিল কি লিখিত অনাদায়ী পাওনা। লিখিত মানে কি অলরেডি লেখা হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে পুরাতন। লিখিত মানে হচ্ছে এটা কি বলতো, পুরাতন অনাদায়ী পাওনা। 16 সালে ছিল 6,000 টাকা এবং 17 সালে কোনো ভ্যালু দেয়া ছিল না, তার মানে পুরাতন 16 সালে ছিল, 17 সালে ছিল না। লিখিত অনাদায়ী পাওনাটা পুরাতনে ছিল না। এরপরে দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি। অঙ্কে যে সঞ্চিতি থাকে সেটা হচ্ছে পুরাতন সঞ্চিতি। সেটা হচ্ছে 16 সালে কত ছিল? 12,000 এবং এখানে কোনো টাকা ছিল না। 17 সালে কোনো সঞ্চিতি ছিল না, তাহলে 16 সালে ছিল। এরপরে এই লাইনটা পুরোপুরি বাদ দিলাম। এরপরে ছিল হচ্ছে অনাদায়ী পাওনা, অর্থাৎ অলিখিত অনাদায়ী পাওনা। এখানে ছিল অলিখিত অনাদায়ী পাওনা। অলিখিত মানে কি? অলিখিত মানে যে অনাদায়ী পাওনাটা এখনো লেখা হয়নি, তার মানে নতুন। তার মানে এটা হলো নতুন অনাদায়ী পাওনা, অলিখিত। সো অলিখিতটা 16 সালে আছে কত? 10,500 এবং 17 সালে আছে কত? 5,400। তার মানে নতুন অনাদায়ী পাওনা 2 বছরই আছে এবং পুরাতন অনাদায়ী পাওনা অনলি একটা আছে। ঠিক আছে। এরপর অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে এত পার্সেন্ট এত পার্সেন্ট। তার মানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 2.5% এবং হচ্ছে 5%। তো এখন আমরা যদি আমাদের হচ্ছে এখানে ক নাম্বার বলছে মোট অনাদায়ী পাওনার মোট পরিমাণ নির্ণয় করো 17 সালের। আচ্ছা, আমরা এটা আগে করার আগে আমাদের মতো করে আমি যেটা শিখাইছি সেটা হচ্ছে তোমাদের কুরিন খরচ নির্ণয় করতে হবে। আমি তোমাকে 16 সালের কুরিন খরচ নির্ণয় শিখাবো এবং 17 সাল, এই দুটো যদি শিখি এটা আমাদের এমনি বের করতে পারবো। সো আমাদের অঙ্ক কি অধ্যায়ের মূল কথাই হচ্ছে, বারবার বলতেছি, কুরিন খরচ নির্ণয় করা বা অনাদায়ী পাওনা খরচ নির্ণয় করা। তা আসো আমরা দুইটা সালের অঙ্ক একসাথেই করব। দুইটা সালে, একটা 16 সাল আর একটা হলো 17 সাল। আচ্ছা, এটা অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দেওয়া ভালোভাবে। নিয়ম একই থাকবে, কোনো চেঞ্জ নেই। দেখো, এটা তো আমরা বিবরণ লিখবো আর এখানে লিখবো এটা হলো 2016 সাল আর এটা হলো 2017 সাল। ওকে, একটা হলো 2016 সালের কলাম, একটা হলো 2017 সালের কলাম। সো আমাদের ঘুরে ফিরে কুরিন খরচের জন্য কি করতে হবে? ওই যে 4টা বিষয়, 2টা অনাদায়ী পাওনা, 2টা অনাদায়ী পাওনা সঞ্চিতি। 4টার মধ্যে 3টা যোগ হবে, একটা বিয়োগ হবে। বিয়োগ কোনটা? শুধু পুরাতনটা। জাস্ট সেম ফরম্যাট আমরা আগে লিখবো। প্রথমে লিখবো হচ্ছে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা। এরপরে হলো নতুন অনাদায়ী পাওনা, তারপরে হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ফাইনালি আমরা একটা বিয়োগ করব, সেটা হলো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। একটা হলো আমরা বিয়োগ করব, দেন আমাদের পাবো হচ্ছে অনাদায়ী পাওনা খরচ, অনাদায়ী পাওনা খরচ। ওকে, তো আমরা একটা একটা করে ভ্যালু বসাই। 16 সালের দেখো লিখিত মানে পুরাতন, লিখিত অনাদায়ী পাওনা 1 বছরের ছিল কত টাকা? 6,000 টাকা। আর 17 সালে ছিল না, তার মানে যে সালে ছিল সেই সালে আমরা লিখবো 6,000 টাকা। তাহলে 16 সালে ছিল কত টাকা? এখানে 6,000 টাকা।
আর এখানে ছিল না, এটা মিসিং, অর্থাৎ 17 সালে নাই, না থাকলে নাই। এরপরে দেখো তারপর হচ্ছে অলিখিত। অলিখিত মানে কি নতুন। অলিখিত অনাদায়ী পাওনা ছিল 10,500 আর 5,400। তাহলে 16 সালে 10,500 আর 5,400, 10,500 5,400, 10,500 10,500 আর 5,400, 5,400 টাকা। তাহলে নতুন অনাদায়ী পাওনা, অলিখিত অনাদায়ী পাওনা, অলিখিত অনাদায়ী পাওনা 16 সালে ছিল 10,500, 17 সালে ছিল 5,400 টাকা। আমরা দুই পাশে লিখে দিলাম। এরপরে কি আছে দেখি। এরপর হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি 12,000 টাকা আছে 16 সালে, 17 সালে নাই, মিসিং। তাহলে 16 সালে 12,000 টাকা ছিল। 16 সালে পুরাতন অনাদায়ী পাওনা ছিল কত? 12,000 টাকা, আর এখানে ছিল না। আচ্ছা, তাহলে 12,000 টাকা আমরা লিখলাম। এবার হচ্ছে দেখো 2.5% আর হচ্ছে 5% সঞ্চিতি রাখতে হবে। 2.5% আর 5% সঞ্চিতি রাখতে হবে। সো 2.5%। তো আসো আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা হচ্ছে ধরো, এটা আমরা কিভাবে বের করবো? 1 নাম্বারটা। সো এটা 1 নাম্বারটা আমরা বের করি 2016 সালের অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে, এক পাশে আমরা লিখি, এই পাশে 2016 সালের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। 16 সালে প্রাপ্য হিসাব ছিল কত? 2,26,500। তাহলে প্রথমে লিখলাম 2,26,500। প্রাপ্য হিসাব থেকে আমাদের কি বিয়োগ করতে হবে? নতুন অনাদায়ী পাওনা। 2016 সালের নতুন অনাদায়ী পাওনা কত ছিল? 10,500। 10,500 টাকা বিয়োগ করো। অবশিষ্ট দেনাদার কত? বিয়োগ করলে অবশিষ্ট দেনাদার হবে 2,26,500 মাইনাস 10,500 কত হবে? 2,16,000। অবশিষ্ট প্রাপ্য হিসাব 2,16,000। তো এই 2,16,000 উপর 2.5% করতে হবে। হ্যাঁ, 2.5 অথবা এইভাবে ছিল, উপরে 1 নিচে 2, এত পার্সেন্ট মানে 2.5%, 2.5%। তাহলে 2,16,000 টাকার 2,16,000 টাকার 2.5%। 5,400 টাকা। কত হলো? 5,400 টাকা। 2,16,000 টাকার 2.5% কিভাবে দিবা? 2,16,000 ইন্টু 2.5%, 2.5। 5,400 টাকা। যারা ক্যালকুলেটর চাপতে পারো না তাদেরকে বলি 2,16,000 টাকা, এরপরে ইন্টু, এরপরে হচ্ছে 2.5 লিখবা, এরপরে শিফট, এরপরে ইকুয়াল চাপবা। ওকে, আবার বলছি দেখো, 2,16,000 ইন্টু 2.5%, 2.5 শিফট, এরপর হচ্ছে ইকুয়াল চাপবা। ওকে, তাহলে কত? 5,400 টাকা। সো 5,400 টাকা হচ্ছে 2016 সালের। 5,400 টাকা হলো 5,400 টাকা। 5,400 টাকা। এখন একটা কথা ভালোভাবে মনে রাখতে হবে, এই জিনিসটাই হচ্ছে এই অঙ্কের মূলই। মনে রাখবা 2016 সালে যেটা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, সেটা পরের সালে গিয়ে কি হবে বলো? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেখো এই অঙ্কের, এই দেখো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি যে 12,000 দেয়া ছিল, 16 সালে যেটা পুরাতন, এটা কিন্তু 15 সালের কি ছিল? নতুন। তাহলে আবার একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। 2016 সালে যেটা নতুন সঞ্চিতি, 2016 সালে যেটা নতুন সঞ্চিতি, সেটা 17 সালে গিয়ে সেটা কি হবে বলো? পুরাতন। তাহলে 2017 সালে সেটা পুরাতন হবে 5,400 টাকা, 2017 সালে গিয়ে হবে সেটা পুরাতন। এই জিনিসটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। এই 5,400 কিন্তু অঙ্কে দেয়া ছিল না, আমরা এখানে লিখলাম 16 সালে যেটা নতুন, 17 সালে সেটা হচ্ছে পুরাতন। এইটাই সব থেকে গুরুত্বপূর্ণ এই অঙ্কের মধ্যে। এবার আসলে 17 সালের নতুনটা কিভাবে বের করব? 17 সালের নতুনটা আমরা বের করব কিভাবে? প্রথমে প্রাপ্য হিসাব লিখবো। দেখো 2017 সালের প্রাপ্য হিসাব ছিল কত? 1,55,400। 1,55,400 মাইনাস 1,55,400 থেকে নতুন অনাদায়ী পাওনা বাদ দিব। সো নতুন অনাদায়ী পাওনা কত? 5,400।
400। তাহলে 400 টাকা 5000 বাদ দিলে 1 লক্ষ কত হবে? 1,50,000। সো 1,50,000 উপরে এখন সঞ্চিতির হার কত ছিল? 5%। তো এখন এটার উপর 5% গুণ করতে হবে। 1,50,000 1 2 3 ইন্টু 5%, 0.05 দিয়ে গুণ করলেও বের হবে 7,500 টাকা। সো 7,500 টাকা হলো 7,500 টাকা হলো 2017 সালের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই তো এখন আমাদের কুরিন খরচ দুইটারই বের করতে পারবো। তাহলে যোগ করি 16,000 যোগ 5,400 মাইনাস 9,400। আচ্ছা, তাহলে এখানে বের হবে 7,500। তাহলে কুরিন খরচ আমাদের বা অনাদায়ী পাওনা খরচ দুটা বের হলো। এখন এই হচ্ছে আমাদের সর্বোচ্চ কঠিন অঙ্ক। কঠিন অঙ্ক আসলে এরকম 2 বছরটা আসতে পারে। তাহলে এই অঙ্কের মধ্যে শিক্ষণীয় একটা বিষয় হচ্ছে চলতি সালের অর্থাৎ 16 সালের যেটা নতুন সঞ্চিতি, 17 সালে সেটা কি হবে? পুরাতন সঞ্চিতি। তো এখন দেখো আমাদের অঙ্কে বলছিল 17 সালের অনাদায়ী পাওনার মোট পরিমাণ কত? 17 সালের মোট অনাদায়ী পাওনা অঙ্কে চেয়েছিল 17 সালের মোট অনাদায়ী পাওনা কত? সালের আচ্ছা, এটা ভুল আছে। এটা হবে অনাদায়ী পাওনার মোট পরিমাণ নির্ণয় করো। অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো। ওকে, এখানে কোনো সাল ছিল না, প্রশ্নে কোনো সাল ছিল না। অনাদায়ী পাওনার পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ এই যে আমরা যেটা বের করছি এটাই হচ্ছে আমাদের কয়ের উত্তর। অর্থাৎ প্রশ্নে চেয়েছিল হচ্ছে অনাদায়ী পাওনা নির্ণয় করো, অনাদায়ী পাওনা নির্ণয়। ওকে, তাহলে আমাদের অনাদায়ী পাওনা নির্ণয় করলাম। একটা হচ্ছে 16 সালে অনাদায়ী পাওনা খরচ, আর একটা হলো 17 সালের অনাদায়ী পাওনা খরচ। খুবই গুরুত্বপূর্ণ, সবথেকে কঠিন অঙ্ক এইটা। এটা পারলে তুমি সবই পারবে। ওকে, তো এখন আমরা যে 3টা অঙ্ক করলাম তার মানে তুমি কুরিন খরচ যে অঙ্কেরই দিক তুমি সব অঙ্কেরই করতে পারবে। তো এখন আসো জাবেদা। আমরা এখন তো জাবেদা করা চাই। আমরা প্রথম থেকে যে 3টা অঙ্ক সমাধান করলাম সেই 3টা অঙ্কের প্রত্যেকটা জাবেদা করার চেষ্টা করব। জাবেদা হচ্ছে ফিক্সড। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারিখ। আসলে আমরা জাবেদার ক্ষেত্রে তারিখ, বিবরণ বা হিসাবের ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট আর হচ্ছে ক্রেডিট। তো এখানে জাবেদা খুবই মজার জাবেদা, অত্যন্ত মজার জাবেদা হচ্ছে প্রশ্ন তুমি না পড়ে কি চাইছে আমার দেখার দরকার না, আমি ফিক্স জাবেদা লিখে দেবো। কিভাবে দেখো, আমাদের প্রথম জাবেদাটা লিখবো হচ্ছে এরকম, কুরিন অবলোপনের জাবেদা লিখতে হবে। কুরিন অবলোপনের জাবেদা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা হচ্ছে কুরিন অবলোপনের জাবেদা। এটা কিসের জাবেদা? এটা 1 নাম্বার, এটা হলো কুরিন অবলোপনের জাবেদা। কুরিন অবলোপনের জাবেদা। সহজ কথায় অঙ্কের মধ্যে 2 রকমের কুরিন থাকে, একটা নতুন কুরিন আর একটা কি কুরিন থাকে? পুরাতন কুরিন। তাহলে দেখো এই জাবেদাটা একবার নতুন কুরিন একবার পুরাতন কুরিন। ধরো নতুন কুরিন একটা আছে, যেমন এই অঙ্কে দেখো নতুন কুরিন নতুন ছিল 4,000, পুরাতন ছিল 8,000।
8,000 4,000। তো দেখো এখানে এটার সেমটার জন্য দুইবার জাবেদা দিতে হবে, অর্থাৎ কুরিন যদি নতুন এবং পুরাতন অঙ্কে যদি দুইটা কুরিন থাকে তাহলে এই একই জাবেদা দুইবার দিতে হবে, আর যদি একটা কুরিন থাকে তাহলে একবার জাবেদা দিতে হবে। আমি তাহলে দুইবার জাবেদা দিই, দেখো দুইবার লিখি। তাহলে কুরিন যদি একটা থাকে, আমরা জানি একটা নতুন কুরিন একটা পুরাতন কুরিন, যদি দুইটা থাকে তাহলে দুইবার জাবেদা। আমি আচ্ছা আর একবার লিখি, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। এখন দেখো এখন একটা নতুন একটা পুরাতন, আমি একবার টাকা লিখি, এটা হলো 4,000 টাকার জন্য, এটা 4,000, আর এটা হচ্ছে 8,000, এটাও কি বলতো 8,000। তো এখন দেখো কেউ চাইলে নতুন অনাদায়ী পাওনার জন্য একটা জাবেদা, পুরাতন অনাদায়ী পাওনার জন্য একটা জাবেদা, কেউ চাইলে দুটা জাবেদা লিখতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো তুমি চাইলে দুইটাকে লিখে একটাও করতে পারো। দেখো এখানেও সেম যে জাবেদা, এখানেও কি একই জাবেদা। তো এখানে অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট, এখানে অনাদায়ী পাওনার সঞ্চিতি ডেবিট, তাহলে ডেবিটে কি হয়, যোগ হয়। তাহলে তুমি চাইলে এই 4,000 এ 8,000 যোগ করে একবারই লিখতে পারো, অর্থাৎ এখানে চাইলে তুমি 12,000 টাকা লিখতে পারো। এরপর দেখো প্রাপ্য হিসাবে এখানে ক্রেডিট, এখানেও ক্রেডিট, তাহলে ক্রেডিটে কি হয়, যোগ হয়। তাহলে তুমি কি করতে পারো, এই 4,000 এবং 8,000 দুইটাকে একত্রে 12,000 টাকা লিখতে পারো। তার মানে যদি নতুন কুরিন এবং পুরাতন কুরিন দুইটাই থাকে, জাবেদা একটাই দেবা কিন্তু টাকা যোগ করে দেবা। কথাগুলো নোট করে রাখবা, নতুন কুরিন পুরাতন কুরিন যদি দুইটা কুরিন থাকে, জাবেদা একটা দেবা, একটা জাবেদার মধ্যে দুইটা টাকা কি করে দেবা, যোগ করে দেবা। তো 4 আর 8 যোগ করে দিলা 12,000 টাকা। তাহলে এক নম্বর জাবেদাটা কি হবে, কিসের জাবেদা হবে, কুরিন অবলোপন জাবেদা হবে। সবাই কি বুঝছি? এক নম্বরটা গেল কুরিন অবলোপনের জাবেদা। এবার আসি 2 নাম্বারটা হচ্ছে কুরিন সঞ্চিতির জাবেদা। আচ্ছা তার আগে হচ্ছে তোমার অনাদায়ী পাওনা, আচ্ছা এবার হচ্ছে অনাদায়ী পাওনা হিসাবভুক্তি জাবেদা, জাবেদা নাম্বার 2। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, এই হলো আর একটা জাবেদা। তো এই 2 নাম্বার জাবেদাটা, এই 2 নাম্বার জাবেদাটা, এটা নিয়ে আমি টাকা কোথা থেকে আসবে, টাকা কিন্তু আমি লিখি না, এটা ফাঁকা রাখলাম। তাহলে 2 নাম্বারটা হচ্ছে, এটা হচ্ছে 2 নাম্বারটা হলো হিসাবভুক্তের জাবেদা, কুরিন হিসাবভুক্তের জাবেদা। 2 নাম্বার জাবেদাটার নাম হচ্ছে কুরিন হিসাবভুক্ত। 2 নাম্বারটা হচ্ছে কি নাম দিলাম, কুরিন হিসাবভুক্ত। 1 নাম্বার হচ্ছে কুরিন অবলোপন, নতুন কুরিন পুরাতন কুরিন থাকলে। 2 নাম্বারটা হচ্ছে হিসাবভুক্তের জাবেদা, কুরিন হিসাবভুক্তের জাবেদা। সো এই টাকাটা আমরা লিখতাম না, ফাঁকা রাখলাম। 3 নাম্বার জাবেদা হচ্ছে, এই পাশে লিখি, সমাপনী জাবেদা। এটা হচ্ছে কুরিন খরচ বন্ধের জাবেদা, কুরিন খরচ বন্ধের জাবেদা, বন্ধের জাবেদা। আচ্ছা আর এটা হচ্ছে কুরিন খরচ, 2 নাম্বার হচ্ছে কুরিন খরচ হিসাবভুক্ত জাবেদা। তাহলে জাবেদার 3টা কথা মনে রাখো। প্রথমটা কি জাবেদা আমার সাথে সাথে বলো, 4 মার্কস ক্লিয়ার। দেখবা যে তুমি প্রশ্ন পাওয়ার আগে, মানে প্রশ্ন ছাড়াই তুমি চাইলে এটা আগে লিখে দিতে পারো জাবেদা কি। 1 নাম্বার কুরিন অবলোপনের জাবেদা, নতুন কুরিন পুরাতন কুরিন দুইটা থাকলে টাকা যোগ করে দেবা। নতুন কুরিন পুরাতন কুরিন যদি 2টা কুরিন থাকে টাকা যোগ করে দেবা, আর একটা কুরিন থাকলে তো আর যোগ করার কিছু নেই। সো প্রথমটা হচ্ছে কুরিন অবলোপনের জাবেদা। প্রথমটা কিসের টাকা, কুরিন অবলোপনের জাবেদা। 2 নাম্বার হচ্ছে কুরিন খরচ হিসাবভুক্তের জাবেদা। 3 নাম্বারটা হচ্ছে সমাপনী বা কুরিন খরচ বন্ধের জাবেদা। আমি একটু লিখি তারপর বলছি। বন্ধের জাবেদা তো বন্ধ করলে হবে আয় সারাংশ ডেবিট, আয় সারাংশ হিসাব ডেবিট এবং কুরিন হিসাব ক্রেডিট। আয় সারাংশ হিসাব ডেবিট, কুরিন। আচ্ছা কুরিন আর অনাদায়ী পাওনা একই কথা, এখানে হচ্ছে অনাদায়ী পাওনা লিখেছি, এখানেও অনাদায়ী পাওনা লিখি। সো আমাদের জাবেদা শেষ, 4 মার্কস ক্লিয়ার। তাহলে আবার বলি, প্রথম হচ্ছে কুরিন অবলোপনের জাবেদা, অর্থাৎ নতুন কুরিন পুরাতন কুরিন 2টা কুরিন থাকলে টাকা যোগ করে দেবো, জাবেদা একটা হবে, সেটা হচ্ছে বুঝাচ্ছি পরে, আগে তুমি দেখো। 2 নাম্বারটা হচ্ছে কুরিন খরচ হিসাবভুক্তের জাবেদা। 3 নাম্বারটা হচ্ছে কুরিন খরচটা বন্ধের জাবেদা। এখন 1 নাম্বারটা, 1 নাম্বারের টাকা কোথা থেকে আসবে,
পাশে লিখে রাখবা নোট, এটা মনে রাখবা। 1 নম্বরের টাকা আসবে প্রশ্ন থেকে। 1 নম্বরের টাকা অর্থাৎ কুরিন খরচ, নতুন কুরিন, পুরাতন কুরিন অঙ্কে বলা থাকবে, সেটা অঙ্কে যে টাকা থাকবে সেই টাকাই লিখবো। তাহলে 1 নম্বরের টাকা আসবে প্রশ্নে প্রদত্ত থেকে। তাহলে 1 নম্বরটা হচ্ছে প্রশ্ন প্রদত্ত, প্রশ্নে প্রদত্ত টাকা থেকে 1 নম্বরের জাবেদা আসবে। এইবার মজার ব্যাপার হলো, দেখো সবাই মনোযোগে দেখো, 2 আর 3, 2 এবং 3 এই টাকা কোথা থেকে আসবে? কুরিন খরচ নির্ণয়, যেটা আমরা শিখছি এতক্ষণ যে শিখলাম কুরিন খরচ বের করতে হবে। তাহলে 2 এবং 3 এর টাকা একই টাকা হবে, অর্থাৎ এখানেও যে টাকা হবে এখানেও একই টাকা হবে। তো 2 আর 3 এর টাকা সেম, কুরিন খরচের টাকা। এই জন্য মনে রাখবা, অঙ্কে যদি কুরিন খরচ নাও নির্ণয় করতে বলে, এই জাবেদায় কুরিন খরচের টাকা লাগবে। তার মানে এই অধ্যায়ের অঙ্কই হচ্ছে কুরিন খরচ নির্ণয় করা, আর কিচ্ছু না। তাহলে তোমার যদি অঙ্কে কুরিন খরচ কতে নির্ণয় করতে নাও বলে, তাও তোমাকে করতে হবে, আদারওয়াইজ তুমি জাবেদা কোথা থেকে টাকা আনবা? সো এই দুইটা জাবেদাতে টাকা কুরিন খরচের টাকা আসবে। সো কুরিন খরচ এই অঙ্কে কত ছিল দেখো, ওনাদের পাওনা খরচ ছিল 5800। সো এখানেও 5800, 5800, এখানেও 5800, এই 5800, এটাও কি 5800। সো আমি 2 কালার করে রাখছি এই কারণে, খেয়াল করে দেখবা। সাদা এইটা প্রথম জাবেদা, এই জাবেদার টাকাটা আসবে হলো কুরিন খরচ, সরি নতুন কুরিন পুরাতন কুরিন। প্রথমটা হচ্ছে নতুন কুরিন পুরাতন কুরিন, সেখান থেকে আসবে। আর 2 নাম্বার আর 3 নাম্বারের জাবেদা সবসময় টাকা সেম থাকবে, অলওয়েজ টাকা সেম থাকবে। এই দুটো হচ্ছে কুরিন খরচের টাকা। ক্লিয়ার বিষয়টা? তো এই 3টা জাবেদা থেকে তুমি 4 মার্কস পেয়ে যাবা। আর যদি অঙ্কে ধারে বিক্রয় থাকে, কোনো অঙ্কে যদি ধারে বিক্রয় থাকে, তাহলে ধারে বিক্রয়ের একটা জাবেদা দিয়ে দেবা। 3 নম্বরের পরে 4 নম্বর জাবেদা ধারে বিক্রয়। ধারে বিক্রয় জাবেদা তুমি তো নর্মাল পারো, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দ্যাটস অল। তো জাবেদা ওকে। এখন আমি যদি এইগুলাকে তোমাকে একটু বুঝাই জাবেদাগুলা, সেক্ষেত্রে একটু দেখো। প্রথমটা হচ্ছে কুরিন অবলোপন হয়, অর্থাৎ কুরিন যখন অবলোপন হয়, অর্থাৎ কুরিন মানে কি, দেনাদারের কাছ থেকে যে টাকা আদায় করতে পারবো না, তার মানে দেনাদার কমে যায়, জন্য প্রাপ্য হিসাব ক্রেডিট। এবং কুরিনের ফলে কুরিন সঞ্চিতিটাও কি হয়, হ্রাস পায়। কুরিন সঞ্চিতি হচ্ছে কুরিনের এগেইনস্টে, খরচের এগেইনস্টে যে সঞ্চিতি রাখা হয়, যখন ক্ষতি হয় তখন সঞ্চিতিটাও হ্রাস পায়। কুরিন সঞ্চিতি হচ্ছে একটি প্রতি সম্পদ হিসাব, এটা বাড়লে হবে ক্রেডিট, কমলে হবে ডেবিট। সো কুরিনের ফলে সঞ্চিতি কমে যায়, তাই হচ্ছে ডেবিট। এবার 2 আর 3 অনাদায়ী পাওনা খরচ হিসাবভুক্ত করতে হবে। অনাদায়ী পাওনা হচ্ছে খরচ ডেবিট, এবং এটা কার এগেইনস্টে রাখা হয়, সঞ্চিতির এগেইনস্টে, তাই সঞ্চিতি হচ্ছে ক্রেডিট। এবার অনাদায়ী পাওনা হিসাবকে বন্ধ করতে হবে। সমাপনী দাখিলের নিয়ম হচ্ছে ডেবিটটাকে ক্রেডিট করলে বন্ধ হয়ে যায়। এখানে অনাদায়ী পাওনার ডেবিট আছে, এখানে অনাদায়ী পাওনাকে ক্রেডিট করলে বন্ধ হয়ে যাবে। এবং এই বন্ধটা কোথায় নিতে হয়, আয় সারাংশ হিসাবে এসজেড নির্ণয় করতে হয়। সো এই 3টা জাবেদা মুখস্থ করলে তুমি 4-এ 4 পাবা, কোনো কথা নেই। ঠিক আছে? তো আমাদের জাবেদা শেষ। তুমি যতগুলো জাবেদা সব কিন্তু সেম ভাবেই করবা, কোনো চেঞ্জ নেই। এবার আসো, আমি যদি এটা থেকে একটা খতিয়ান করি, তাহলে খতিয়ানটা যদি আমি একটা খতিয়ান করি, যে কুরিনের খতিয়ান আর কুরিন সঞ্চিতির খতিয়ান, তাহলে কিভাবে করব? এই অধ্যায়ের মতো সহজ অধ্যায় আর নাই। এই অধ্যায়ে যদি তুমি কুরিন খরচ নির্ণয় করতে পারো, তাহলে তোমার অধ্যায় শেষ। ওকে, আমাদের খতিয়ান। সেম ভাবে আর একটা খতিয়ানের যোগ আনবো।
ওকে, আমি এখন তোমাদেরকে দুইটা খতিয়ান দেখাবো। খতিয়ান দেখলে আমাদের অধ্যায় শেষ, অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে এই জিনিসগুলোই বারবার আসে। সো প্রথমটা হচ্ছে অনাদায়ী পাওনা, অনাদায়ী অনাদায়ী পাওনা খতিয়ান, অনাদায়ী পাওনা হিসাব, হিসাব মানে হচ্ছে খতিয়ান। সো এটা হচ্ছে আমাদের বিবরণ অ্যাজ ইউজুয়াল, তারিখ, এটা হচ্ছে যা পৃষ্ঠা, এটা হচ্ছে ডেবিট টাকা, এটা হচ্ছে ক্রেডিট টাকা, এটা হচ্ছে ব্যালেন্স বা জেড, এটা ডেবিট, এটা ক্রেডিট। ওকে, অনাদায়ী পাওনা একদম মজার একটা কথা তোমাদের বলে দিই। দেখো এখানে অনাদায়ী পাওনা একবার ডেবিট আছে, এখানে অনাদায়ী পাওনা একবার ক্রেডিট আছে। সো একবার ডেবিট একবার ক্রেডিট, যে টাকা ডেবিট সেই টাকায় ক্রেডিট। তার মানে অনাদায়ী পাওনার তুমি যখন খতিয়ান করবা সবসময় ব্যালেন্স জিরো হবে। ভাই কেন ব্যালেন্স জিরো হবে? কারণ দেখো অনাদায়ী পাওনা একবার ডেবিট একবার অনাদায়ী পাওনা ক্রেডিট, তার মানে যে টাকা ডেবিট সেই টাকাই তো ক্রেডিট, তার মানে যে টাকা ডেবিট সেই টাকা ক্রেডিট, ডেবিটে ক্রেডিটে শূন্য হয়ে যাবে। দ্যাটস ওয়াই অনাদায়ী পাওনা সবসময় কি হবে? শূন্য হবে। সো দেখো অনাদায়ী পাওনা নরমালি খতিয়ানের নিয়ম কি, অনাদায়ী পাওনা জাবেদা কোথায় কোথায় থাকবে? দুই জায়গায় থাকবে, এই এক জায়গায় এই এক জায়গায়, একবার ডেবিট আর একবার কি বলতো ক্রেডিট। যখন ডেবিট থাকবে তখন ক্রেডিটে থাকবে অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখানে যদি লিখি অনাদায়ী পাওনা সঞ্চিতি। আরেকবার দেখো অনাদায়ী পাওনা যখন ক্রেডিটে থাকবে তখন ডেবিটে থাকবে আয় সারাংশ। তা আরেকবার হচ্ছে আয় সারাংশ। সো অনাদায়ী পাওনা হচ্ছে প্রথমবার কি আছে? ডেবিটে আছে। ডেবিটে কত? ৫৮০০। ডেবিট কলামে ৫৮০০, আমি ডেবিট কলামে ৫৮০০ টাকা লিখলাম, এবং যে ৫৮০০ এবং জেরের ঘরে ৫৮০০ লিখলাম। এবার দেখো আয় সারাংশ কি হচ্ছে? আয় সারাংশের সময় আবার কি ক্রেডিট হলো না, তো এবার ব্যালেন্সটা কি থাকবে? জিরো। দেখো একবার হচ্ছে ডেবিট আর একবার হচ্ছে ক্রেডিট, ব্যালেন্স সবসময় শূন্য। তাহলে যতবার তোমাকে অনাদায়ী পাওনা খরচের যতবার খতিয়ান করতে বলবে যত বছরে, সবসময় ব্যালেন্স কি হবে? জিরো, কারণ একবার ডেবিট একবার ক্রেডিট থাকে, শেষ। যদি আর এক বছরে করতে বলতো সেম এইভাবেই হতো। অনাদায়ী পাওনা খরচ সবসময় জাবেদা থেকে, জাবেদা তো ফিক্সডই থাকবে, জাবেদা তো চেঞ্জ হচ্ছে না, দ্যাটস ওয়াই আমার এই সিনারি সবসময় সেম থাকবে। তো অনাদায়ী পাওনা শেষ। এবার দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতির খতিয়ান যদি আমরা করি, গ নাম্বার, তারিখ, বিবরণ, যা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, যে ডেবিট ক্রেডিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। সো অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্ষেত্রে একটু বুঝতে হবে, কারণ অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা হচ্ছে একটা প্রতিসম্পদ হিসাব। তাহলে একটু আমরা একটু নোট করি কিছু বিষয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা হচ্ছে একটা প্রতিসম্পত্তি, এটা বাড়লে কি হয়? ক্রেডিট হয়। অনাদায়ী পাওনা সঞ্চিতি একটি প্রতিসম্পদ, এটা বাড়লে হয় ক্রেডিট এবং কমলে হয় ডেবিট, এবং কমলে কি হয় বলো? ডেবিট হয়। ঠিক আছে? তো অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা হচ্ছে একটি প্রতিসম্পদ, এটা কখনো শূন্য হবে না, এটা দিন দিন বাড়তে থাকবে, বা এটা কখনো শূন্য হওয়ার সুযোগ নেই। তার মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি শুরুতে অঙ্কের মধ্যে আমাদের একটা পুরাতন সঞ্চিতি থাকে, প্রত্যেকটা অঙ্কেই কি থাকে? একটা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে। তো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি সেটা ব্যালেন্স বিডি নামে লিখতে হবে। মানে বছরের শুরুতে বিষয়টা এরকম, ধরো এই হলো একটা বছরের শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল ৫০০০ টাকা, তার মানে এটা হলো ব্যালেন্স বিডি, মানে শুরুতে ৫০০০ টাকা ছিল। নতুন করে আবার সঞ্চিতি সৃষ্টি করলো ৮০০০ টাকা, তার মানে ৫০০০-এর সাথে ৮০০০ যোগ হলে বছর শেষে অনাদায়ী পাওনা সঞ্চিতি কত হবে? ১৩০০০ টাকা। ওকে, এরকম বিষয়টা। এবং এটা জাবেদার সাথে মিলে যাবে, জাবেদায় যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে তার সাথে এটা সবসময় কি হবে? মিলে যাবে। জাবেদাই হচ্ছে এখানের মেইন, খতিয়ানের মেইন হচ্ছে জাবেদা। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি সবসময় কি হবে? মিলে যাবে। ওকে, তাহলে আমরা জাবেদা দেখে এখন আমরা সঞ্চিতি করব। দেখো সঞ্চিতি কথাটা কোথায় কোথায় আছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই একটা অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে। ওকে, তার মানে এখানে দেখো আর কোন অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই, তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে এবং জায়গা হচ্ছে একটা। অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে সবসময় কয় জায়গায়? এক জায়গায়, তার মানে একটা লিখতে হবে। আর একটু ভালোভাবে মনে রাখতে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি কি বললাম? অঙ্কে যে পুরাতন সঞ্চিতি থাকে সেটা কি নামে লিখতে হবে? ব্যালেন্স বিডি। এই জায়গায় কিন্তু ভুল হয়ে যায় সবার, বারবার আমি বলে দিচ্ছি ভুল কোথায় হয়। অঙ্কে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে সেটা ব্যালেন্স বিডি নামে লিখতে হবে। তো প্রথম কাজ হচ্ছে ব্যালেন্স বিডি নামে লেখা, অঙ্কে যে সাল থাকবে সেই সালের শুরুটা,
ধরো এই অঙ্কটা কোন সালে, এই অঙ্কটা হচ্ছে 2018 সালে, 18 সালে, 2018 সালে। তাহলে 2018 সালের জানুয়ারি 1 তারিখ ব্যালেন্স বিডি, তাহলে ব্যালেন্স বিডি পুরাতন সঞ্চিতি কত ছিল অঙ্কে? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 12,000 টাকা ছিল, 12,000 টাকা ছিল। তাহলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি যে সবসময় ক্রেডিটে থাকবে, এটা হচ্ছে প্রতি সম্পদ ডেবিট পাশে থাকতে এর বিপরীত পাশে থাকে। সো এটা হচ্ছে 12,000 টাকা ব্যালেন্স বিডি। এইবার দেখো জাবেদা থেকে এক জায়গায় অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে ডেবিট। তার মানে বিষয়টা হচ্ছে কি, যে প্রথমে ব্যালেন্স বিডি লিখবা, অঙ্কের মধ্যে যে পুরাতন সঞ্চিতি সেটা ব্যালেন্স বিডি লিখবা ক্রেডিট পাশে জেরে, এরপরে জাবেদা এক জায়গায় আছে কত টাকা? 12,000 টাকা। কোন পাশে আছে? ডেবিট পাশে। ক্রেডিট পাশে কি লেখা আছে? প্রাপ্য হিসাব। তাহলে এখানে লিখবো প্রাপ্য হিসাব। কত টাকা? প্রাপ্য হিসাব 12,000 টাকা। ওকে, তাহলে 12,000 টাকা। আর এখানেও কত টাকা ছিল? ডেবিট হচ্ছে 12,000। ও এখানে কি হয়ে গেছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি যে শূন্য হয়ে গেছে। দেখো আগে ছিল ক্রেডিট যে 12,000 টাকা, এখন ডেবিট হচ্ছে এত টাকা। তো এটা সাধারণত শূন্য হয় না, অন্য অঙ্কের ক্ষেত্রে কম বেশি বা বেড়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এটা কি হলো? জের শূন্য হয়ে গেল। একবার হচ্ছে ক্রেডিট জের ছিল এত টাকা, প্রারম্ভিক জের এত টাকা এবং ডেবিট হচ্ছে এত টাকা। তার মানে কি বলতো? লাস্টের জেরটা শূন্য। ওকে, এই হচ্ছে আমাদের। এখানে যদি এরকম হতো, ধরো অবলোপন যদি একটু কম হতো, অবলোপন ধরো 8,000 টাকা হলো, 8,000 টাকা, তাহলে 4,000 টাকা ক্রেডিট পাশে কি থেকে যেত, এরকম হতে পারতো। যাই হোক, এক কথা আমাদের জাবেদা থেকে নিয়ে আসবো, যা হবে তাই। শূন্য হলে শূন্য। তবে সবসময় মনে রাখবা, কুরিনের খতিয়ানে সারা জীবন জের শূন্য হবে। তবে কুরিন সঞ্চিতি শূন্য হতেও পারে, নাও হতে পারে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অঙ্ক। তার মানে এই অধ্যায়টা একদম পানির মতো, বিষয়টা একদম ক্লিয়ার যে কুরিন খরচ নির্ণয় করতে পারলে এই অধ্যায় শেষ, আর কিছুই নাই ভাই। আর জাস্ট খালি জাবেদা ফিক্স। আর জাবেদা থেকে খতিয়ান নর্মালি যেভাবে খতিয়ান করতে হয়, কুরিনের খতিয়ান সবসময় শূন্য হবে। কুরিন সঞ্চিতিতে প্রথমে ব্যালেন্স বিডি লিখতে হবে, এটাই হচ্ছে কথা। আর জাবেদা হচ্ছে সবসময় কয়টা জাবেদা? 3টা জাবেদা ফিক্সড। এই জাবেদাটা যদি 2টা কুরিন থাকে, নতুন কুরিন পুরাতন কুরিন 2টা টাকা যোগ করে দিব, আর একটা থাকলে 1টা টাকা লিখবো। আর এখানে যে টাকা হবে এখানে সেম টাকা হবে। এই দুইটা, একটা হলো কুরিন, 2টা হচ্ছে কুরিন খরচের টাকা লিখবো। এই 2টা জাবেদা কুরিন খরচের টাকা লিখবো, এবং এর জন্য কুরিন খরচ তোমাকে নির্ণয় করতেই হবে। তার মানে এই অঙ্কের মূল থিম হচ্ছে কুরিন খরচ নির্ণয়। তো আশা করি সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। যদি ভালো লেগে থাকে, কেমন লাগে কমেন্টে জানাবা। যদি এই রিলেটেড আরও ক্লাস লাগে, একদম A to Z বিস্তারিত আলোচনা করা লাগে, তাহলে আমি আরও একটি ক্লাস নেব ইনশাল্লাহ। তবে এইচএসসি বোর্ড পরীক্ষা এবং কলেজের যে কোনো পরীক্ষার জন্য যদি কেউ জাস্ট 1 ঘন্টার একটা ক্লাস করে পূর্ণ একটা প্রস্তুতি নিয়ে যায় যে আমি পরীক্ষার উত্তর করব, এরকম নেওয়ার জন্য এটা কিন্তু এনাফ। সো এই অধ্যায় থেকে 5টা স্টেপ শিখতে হয়। প্রথমে হচ্ছে কুরিন খরচ নির্ণয়, এরপরে 2 নম্বর স্টেপ হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি নির্ণয়, 3 নম্বর স্টেপ হচ্ছে নতুন কুরিন পুরাতন কুরিনের পার্থক্য শিখতে হয়, 4 নম্বর হচ্ছে জাবেদা শিখতে হয়, 5 নম্বর হচ্ছে খতিয়ান শিখতে হয়। দ্যাটস অল। এই হচ্ছে আমাদের। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে এবং আমার জন্য দোয়া করবে। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।